আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে হাদির মৃত্যুর পর বাংলাদেশের দেশপ্রেমিকের সংজ্ঞাটা আসলে নতুন করে নির্ধারণ করে দেওয়া উচিত। দেশপ্রেমিক মানে যদি হয় যে ভারত বিরোধিতা করলেই আপনি দেশপ্রেমিক, তাহলে হাদি সে জায়গাটাতে আছে। এবং হাদি যদি সে জায়গায় থাকে তাহলে একই জায়গায় কিন্তু আছে আপনার গোলাম আজম, কসাই কাদের। তো গোলাম আজম, কসাই কাদেররা যে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, এটা কোনো অপরাধ না। তো আসলে বাংলাদেশের যারা মুসলমান আছেন তাদের কাছে আমার কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরা নিজেদের বিবেক দিয়ে খোঁজার চেষ্টা করবেন। আমি সবসময় ভাবি যে একটা দেশের পরিচয়টা কি? একটা দেশের পরিচয় হয়েছে জাতিসত্তার জন্য। একটি দেশের মানুষ সংগ্রাম করেছে ভাষার জন্য, একটি লাল সবুজের পতাকার জন্য। তাহলে সে দেশে যদি আপনি আজকের দিনে এসে বলেন যে ভারত বিরোধিতা করা মানে হচ্ছে তুমি বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক। ধানমন্ডি ৩২ নম্বরে যদি তুমি আগুন দিতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় দেশপ্রেমিক। এবং তোমার উত্তরসূরিরা যদি ছায়ানট, উদীচী জ্বালিয়ে দিতে পারে, লুটপাট করতে পারে, তুমি সবচেয়ে বড় দেশপ্রেমিক। তোমার উত্তরসূরিরা যদি ডেইলি স্টার, প্রথম আলোর মতো পত্রিকা অফিসের মুখ বন্ধ করতে গিয়ে সেখানে লুটপাট চালাতে পারে, তাহলে তুমি সবচেয়ে বড় দেশপ্রেমিক। এবং আহ, হাদি যে কত বড় কবি ছিল তার একটা প্রমাণও দেখা যায় যে আপনি আজকে হাদির জন্য আহ, কষ্ট পাচ্ছেন খুব, ঠিক না? তো আপনি নিজে চিন্তা করে দেখেন, গোপালগঞ্জে যখন ইমনকে হত্যা করা হলো, দীপকে হত্যা করা হলো, রমজানকে হত্যা করা হলো, তাদের কি সন্তান ছিল না? তাদের কি ছোট বাচ্চা ছিল না? তাদের কি প্রতিবন্ধী মা বাবা ছিল না? তাদের মৃত্যুর পর এই হাদি যেটা বলেছে, কি সাউয়া মাউয়া ছেড়ে ফেলবো। আমি আমি আসলে হাদির মতো এত শিক্ষিত নই। আহ, মাদ্রাসা যারা পড়েছে হাদি, তার ভারত বিরোধিতাটা স্বাভাবিক। তার বাবাও ছিল একজন মাদ্রাসা শিক্ষক। সেই হিসাবে সে ভারত বিরোধিতা করতেই পারে। কসাই কাদের মোল্লার জন্য সে গড়াগড়ি দিয়ে কাঁদতে পারে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় গো আজম, যে বাংলাদেশের ৩০ লক্ষ শহীদ হত্যার সাথে জড়িত, তার জন্য পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে পারে। সে বলতে পারে আপনাদেরকে, রাষ্ট্রবিজ্ঞানে পড়েছে তো, তো সে আপনাদেরকে বলতে পারে যে ভারতীয় উপমহাদেশে মানে ৭০০ বছরের যে মুসলিম শাসনের ইতিহাস, সেটা হচ্ছে তাদের ইতিহাস। একই প্রশ্ন যদি আমি তাদেরকে করি যে ৭০০ বছর আগে আপনাদের ইতিহাসটা কোথায় ছিল ভারতীয় উপমহাদেশে? আমার এইসব প্রশ্নের উত্তর তারা দিতে পারবে কিনা জানি না। তারা আসলে কি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছে এবং মুসলমানদের শাসন বলতে কি বুঝে? এবং আপনি আরো আশ্চর্যিত হবেন যে পাকিস্তানিরা যে ২৩ টা বছর বাংলাদেশকে লুটপাট করেছে, সেটা তাদের কাছে কোনো লুটপাটই মনে হয় না। আমাদের যে মুক্তিযুদ্ধে ৪ লক্ষ মা-বোনকে ধর্ষণ করা হয়েছে, আ সেটা তাদের কাছে কোনো মাইনে রাখে না। আপনি এদেরকে কি আসলে মানুষ বলবেন? অনেকে আমাকে বলেন যে, "আপনি এভাবে কেন আক্রমণ করেন? আপনি এভাবে কেন বলেন?" আমি বলতে চাই যে, "আমি আসলে এভাবে বলতে চাই না। আমি চাই যে তোমরা ভারত বিরোধিতার নামে যে নাটক শুরু করেছো, সে নাটকের পরিসমাপ্তি তোমরা নিজেরাই করো। আ এটা তোমাদের আ সবার জন্য ভালো হবে।" আচ্ছা, আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদেরকে। আমরা আ ছোটবেলায় কোরআন পড়েছি, হাদিস পড়েছি এবং পিকা যেটা আ পড়ার দরকার সেটা পড়েছি। আচ্ছা, পড়লাম। আমাদেরকে কি আসলে কখনো শেখানো হয়েছিল অথবা বলা হয়েছিল যে খলিফা ওমরকে কারা হত্যা করেছে, খলিফা ওসমানকে কারা হত্যা করেছে, খলিফা আলী যাকে হত্যা করার পর আ যাকে উম উম মানে অনেকটা গোপনে কবর দিতে হয়েছে এবং ইমাম হুসাইন তাকে হত্যা করা হয়েছে। আ তার জানাজা দেওয়ার মতো মানুষ ছিল না। তাহলে আজকে যারা তোমরা হাদির জানাজাতে নিয়ে উৎসাহ প্রকাশ করছো, তোমাদেরকে দেখে আমার আসলে করুণা হচ্ছে। কেন বলো তো?
কারণটা হচ্ছে কি জানো? তুমি তোমার নবীর ইতিহাস পড়েছো। তুমি কি জানো যে আমাদের নবী যখন মারা যায়, তার জানাজায় কতজন মানুষ হয়েছিল? তুমি কি জানো আলীর জানাজায় কতজন মানুষ হয়েছিল? তুমি কি জানো খলিফা ওসমানের জানাজায় কতজন মানুষ হয়েছিল? ইমাম হোসেনের জানাজায় কতজন মানুষ হয়েছিল? তোমার এগুলো জানা আছে? তোমার জানা নাই। তুমি আজকে যেটা করো সেটা হচ্ছে হাদির জানাজার একটা ছবি দিয়ে বোঝাও যে হাদি কত বড় ইসলামিক সম্রাট ছিল, ইসলামিক নেতা ছিল, এটসেট্রা এটসেট্রা। এবং হাদি মানে যাকে আমি সাউয়ার কবি বলছি, তুমি তাকে কি করছো? আহ বাংলাদেশের যে জাতীয় কবি আছে কাজী নজরুল ইসলাম, তার পাশে সমাধিস্থ করে বলছো কবির পাশে কবি। আচ্ছা, এই কবির পাশে কবি নিয়ে আমার কিছু কথা আছে। আমার কথাগুলো হয়তো দীর্ঘ হতে পারে, কিন্তু শোনো, শুনলে সেটা কাজে লাগবে। এই কথাগুলো বলার কিছু কারণ অবশ্যই আছে। কারণটা হচ্ছে কি জানো? তোমরা যেটা সাম্রাজ্যবাদ বলতে যেটা বুঝো, আমি ঠিক তার বিপরীতটা বুঝি। তোমরা যেটাকে বুঝছো যে মুসলমানদের শাসন, আমার কাছে সেটা মুসলমানদের শাসন মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ আমি ইসলামের ইতিহাস জানি। আমি ভারতীয় উপমহাদেশের যে ইতিহাস সেটা পড়ার চেষ্টা করেছি। ইভেন বাংলাদেশের যে ইতিহাস সেটাও পড়ার চেষ্টা করেছি। এগুলো মানে জানার আগ্রহ থেকে আমার মধ্যে ধরো এই জিনিসগুলো আসছে। তো সেটা পড়তে গিয়ে আমি যেটা দেখলাম, তুমি জানো কি যে মোগলরা তারা ৩৩০ বছরের মতো ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। তাহলে মোগলরা ভারতীয় উপমহাদেশে কেন আসছিল? কার মাধ্যমে আসছিল? সম্রাট বাবরের মাধ্যমে, ঠিক না? ইয়েস। তো এই সম্রাট বাবর যে ইব্রাহিম লোদিকে হত্যা করেছে, ২০,০০০ মুসলমানকে হত্যা করেছে পানিপথের প্রথম যুদ্ধে, এসব কিছু কি তোমাদের জানা আছে? আমার তো মনে হয় না তোমরা এগুলো জানার চেষ্টা করেছো। এই বাবরের মুঘল সাম্রাজ্যের আগে কিন্তু ভারতীয় উপমহাদেশে লোদি যারা সাম্রাজ্য, তারা কিন্তু শাসন করেছিল, হ্যাঁ? তো এইসব কিছু যখন আপনি জানবেন না, আপনি যখন ভারতীয় উপমহাদেশে ৭৫ বছর যে লোদি রাজবংশ শাসন করেছে এবং মোগল মানে বাবররা এসে যে তাদেরকে উৎখাত করেছে, হত্যা করেছে, এটাকে যদি আপনি বলেন যে ইসলামিক শাসন, তাহলে আমি আসলে আপনাকে কি বলবো? আপনাকে কি বলা উচিত? এবং এই লোদি রাজবংশ যেটা আমরা দেখছি যে ৭৫ বছর ভারতে শাসন করেছে, তারা কাদেরকে পরাজিত করে এই ক্ষমতা দখল করেছিল? তুগলক রাজবংশ। এই যে তুগলক রাজবংশ, তারা কিন্তু প্রায় ৯৩ বছর তারা ভারত শাসন করেছে। এখন আপনি কি এটাকে ইসলামিক শাসন বলবেন? আপনার কি মনে হচ্ছে যে এগুলা ইসলামিক শাসন? কারণটা হচ্ছে কি, যেটা আমরা ইতিহাস থেকে দেখি সেটা হচ্ছে এই তুগলকি যে রাজবংশ আছে, তাদের যে তুগলকি কর্মকাণ্ড আছে, অর্থাৎ আপনি যদি ছোটখাটো কোনো অপরাধ করেন, আপনাকে অনেক বড় শাস্তি তারা দিত। তো এখন এই যে ক্ষমতার জন্য, সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য এক রাজবংশ আরেক রাজবংশকে হত্যা করে, লুটপাট করে ভারতের দিল্লির মসনদ দখল করেছে, সেটাকে আপনি বলছেন ইসলামিক শাসন। এই যে তুগলকি রাজবংশ, এর আগে কি ছিল? খিলজি রাজবংশ যেটা ছিল, তাদের যে সুলতান ছিল খসরু খান, সেই খসরু খানকে হত্যা করে তুগলকি রাজবংশ ভারতীয় উপমহাদেশে একটা রাজত্ব প্রতিষ্ঠা করেছে। এবং আপনি যদি দেখেন তাহলে আপনি আরো দেখবেন যে এই যে খিলজি রাজবংশ যেটা, সেই খিলজি রাজবংশ কি হয়েছে? মঙ্গোলদেরকে পরাজিত করছে বলা হচ্ছে। এরা কিন্তু মামলুক সালতানাত যেটা ছিল সেটাকে পরাজিত করে দিল্লির আসন দখল করেছে। এখন আপনি আমাকে বলেন যে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা এবং তাদের এক মুসলমান আরেক মুসলমানকে হত্যার লুটপাটের মাধ্যমে একটা রাজত্ব দখল করছে, সেখানে ৯০ বছর, ৭৫ বছর, ৩৩০ বছর, এভাবে ৭০০ বছর শাসন করেছে ভারতীয় উপমহাদেশকে। এটা কি আপনি মনে হয় যে এটা ইসলাম প্রচারের জন্য তারা করেছে? এই যে তাদের যে ৭০০ বছরের যে ইতিহাস, সেখানে যদি আপনি ভালো করে দেখেন, সেখানে আপনি দেখবেন শুধু গদির জন্য, ক্ষমতার জন্য এবং সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য আহ মুসলমানরা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। তারা যে শুধু হিন্দুদেরকে হত্যা করেছে অথবা হিন্দু রাজাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, বিষয়টা কিন্তু তা না। আপনি মামলুক রাজবংশের দিকেও যদি তাকান, তাদের আগে কিন্তু ভারতীয় উপমহাদেশ শাসন করেছে গুরি রাজবংশ। সেই গুরি রাজবংশের পতন ঘটিয়ে কিন্তু আহ মামলুক রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছে। এই যে গুরি আমরা যাদেরকে বলি, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে, যে মোহাম্মদ কুরিরা, তাহলে আপনি নিজে চিন্তা করেন
এরা কেন একে অপরকে হত্যা করছে, একে অপর থেকে ক্ষমতা দখল করছে? এটার কারণটা কি? এটার কারণ কিন্তু একটা, সেটা হচ্ছে লুটপাট। আমি জানি আমার এই কথাগুলো আপনাদের আসলে ঠিক বিশ্বাস হবে না, বা বিশ্বাস করার মতো হয়তো কিছু খুঁজে পাচ্ছেন না। আপনি নিজে ইতিহাস পড়েন, আপনি নিজেই অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি চাই না যে আমার কথাগুলো বিশ্বাস করে আপনি মনে করেন যে এদের মতো পীর দরবেশ কোনো কিছু আসলে হয় না। আমি চাই আপনারা আপনাদের ইতিহাস জানেন, আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করেন। আপনারা তখন হাদি কি আসলে কি তাকে আমরা সম্রাট বানায় দিতে পারি কিনা? তাকে বিশাল কোনো কবি বানায় দিতে পারি কিনা? অথবা তাকে দেশপ্রেমিক বানায় দিতে পারি কিনা? আপনাদের অনেকের জানা আছে, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আপনার খলিফা নির্বাচন নিয়ে কিন্তু মুসলমানরা ২ ভাগে বিভক্ত হয়ে গেছিল। সেখান থেকে শিয়া, সুন্নি এই মতবাদের আবির্ভাব হয়েছে, এবং আপনারা অনেকেই জানেন আ খলিফা আলী তিনি শিয়াদের পক্ষে ছিলেন, এবং খলিফা আলীদের থেকে আরেকটা অংশ বের হয়েছে, সেটা হচ্ছে খারেজি মতবাদ। সেই খারেজি মতবাদ যারা ধারণ করে তারা হচ্ছে আপনার জামাতে ইসলাম। এই জামাতে ইসলাম হচ্ছে খারেজি মতবাদের উত্তরসূরি, অর্থাৎ উগ্রবাদী যে মতবাদটা আছে মুসলমানদের মধ্যে, মানুষ হত্যা করার মতবাদ, লুটপাট করার মতবাদ, ধর্ষণ করার মতবাদ, এটা হচ্ছে জামাতে ইসলামের মূলনীতি। এখন আপনারা যদি এই সমস্ত কিছু না জানেন, তাহলে আপনারা সবসময় মনে করবেন যে না, জামাতে ইসলাম হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। এই জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনি কোনোভাবেই মিস করতে চান না। তো এর জন্য আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কিভাবে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা তারা উম সৌদি আরবে মাওলানা ওয়াহাবকে দিয়ে ওয়াহাবিজম প্রতিষ্ঠা করেছিল। আপনি যদি জামাতের রাজনীতির দিকে তাকান তাহলে দেখবেন যে তারা ওয়াহাবিজমকে ফলো করে। অর্থাৎ ভেঙে ফেলো, লুটপাট করো, হত্যা করো, হ্যাঁ? ইভেন একই আ আ সময়ে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে জার্মানির যে গোয়েন্দা সংস্থা আছে তারা কি করছে? মিশরের হাসান আল বান্নাকে দিয়ে তারা আপনার মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করছে। এখন আপনার কাছে মনে হচ্ছে যে মিশরের যে হোসনি মোবারক সরকার ছিল, যেটাকে উই আর খালেদ সাইদ বলে প্রথম পতন করা হয়েছে। আম সেই মুসলিম ব্রাদারহুড আপনার মনে হয় যে ইসলামের জন্য জিহাদ করছে। আপনি আসলে বোকা স্বর্গে বসবাস করছেন। আপনাকে খুব সহজেই এই ব্রিটিশরা, জার্মানরা, আমেরিকানরা বোকা বানিয়ে ফেলছে। আপনি বুঝতে পারছেন না। আপনি না বুঝে বলতেছেন, "হাদি ভাই জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ।" আপনি না বুঝেই বলছেন আ দিল্লি না ঢাকা। আমি কথাগুলো এই কারণে বলছি। আ আপনাকে যদি এসব সত্যগুলো বুঝতে হয় তাহলে আপনাকে এর গভীরে যেতে হবে। গভীরে যেতে হবে কেন? আপনি নিজে খুব ভালো করে লক্ষ্য করেন। সেটা হচ্ছে এই যে ১৯৫৪ সালে আ পাকিস্তানের সাথে আমেরিকার কিন্তু একটা চুক্তি হয়েছিল, সামরিক চুক্তি। এবং সেই সামরিক চুক্তির মাধ্যমে আ আমেরিকা কিন্তু একটা পরিকল্পনা করে কিভাবে পাকিস্তানের মাটিতে আমেরিকার সামরিক ঘাঁটি হবে, কিভাবে আফগানিস্তান দখল করবে এবং পরবর্তীতে কি করবে। এই যে পরিকল্পনাটা এতদূর পর্যন্ত এসেছে, আপনি সেটার প্রতিফলন কখন দেখতে পান? এটার প্রতিফলন আপনি দেখতে পান যে ১৯৮৮ সালে তারা পাকিস্তানের মাটিতে বসে আল-কায়েদা করে, এবং ১৯৯০ সালে তারা পাকিস্তানের মাটিতে বসে তালেবান করে। এদেরকে দিয়ে কি করে? আফগানিস্তানে যে রাশিয়া সমর্থিত নজিবুল্লাহ সরকার ছিল, তাদেরকে তারা সেখান থেকে উৎখাত করে। উৎখাত করার পরে কি হয়? আপনি আ 111 এর যে হামলা টুইন টাওয়ারে, আপনি সেই হামলাটা দেখতে পান। সেই হামলাটা দেখার পরবর্তীতে কি হয়? ২০০১ সালে সেই তালেবান যে পুতুল, যেটাকে আমেরিকা বসিয়েছিল, তাদেরকে হটিয়ে আমেরিকা আফগানিস্তানে ক্ষমতা দখল করে। হ্যাঁ? তো এই যে পুরো বিষয়টা আ ২ যুগ সেখানে শাসন করলো। এটা কিভাবে শাসনটা সম্ভব হয়েছে? এটা শাসনটা সম্ভব হয়েছে ১৯৫৪ সালে যে পাকিস্তানের সাথে যে চুক্তিটা করছিল সে চুক্তির মাধ্যমে। আপনি খুব লক্ষ্য করলে দেখবেন ২০০১ সালে কিন্তু এই আমেরিকা কিন্তু ভারতকে বলেছিল ভারতের ভূমি দেওয়ার জন্য আফগানিস্তানে তারা অ্যাটাক করবে, ভারতের ভূমি ব্যবহার করে। ভারত কিন্তু আমেরিকাকে ভূমি দেয়নি। কিন্তু পাকিস্তান আমেরিকাকে তাদের ভূমি দিয়েছে, এবং পাকিস্তানের সৈন্যরা আফগানিস্তানে যায় লক্ষ মুসলমানকে হত্যা করছে। এটাকে যদি আপনি ইসলামের জন্য জিহাদ বলেন, তবে আপনার সাথে আমার তর্ক করার কিছু নেই। আসলে আমি খুবই অজ্ঞ এবং অনেক কম জানি। আপনার মতো এত বেশি জানার ক্ষমতা আসলে আমার নাই। একই জিনিস আপনি দেখেন ২০০৩ সালে আমেরিকা কি করলো? ইরাকে কতগুলো ইসলামী জঙ্গিবাদী সংগঠন সৃষ্টি করেছে। ইসলামিক স্টেট আইএস আ যেটাকে বলা হয়। এসব জঙ্গিবাদী সংগঠন সৃষ্টি করে তারা
সাদ্দামের বিরুদ্ধে নানারকমুখী প্রপাগান্ডা ছড়িয়েছে এবং ২০০৬ সালের ৩০শে ডিসেম্বর তারা যেটা করলো সেটা হচ্ছে তারা সাদ্দামকে ফাঁসি দিয়ে দিল। আচ্ছা, আপনি আজকে আমাকে বলেন যে ২০০৬ সালের পর থেকে এখন ২০২৫ সাল চলতেছে। ইরাক কি তার স্বাভাবিক অবস্থা আছে? অথবা ইরাকের গৃহযুদ্ধ কি থেমে গেছে? এরপরে দেখেন ২০১০ সালে আমেরিকা যেটা করলো সেটা হচ্ছে আপনার একটা আরব বসন্ত সৃষ্টি করলো যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ ছিল আমেরিকার, এবং এই আরব বসন্তের মাধ্যমে তারা কিন্তু মিশরে মুসলিম ব্রাদারহুডের উত্থান ঘটাইলো, মুরসি সরকারের পতন হলো। হ্যাঁ, তো এই মুসলিম ব্রাদারহুডের উত্থানের ফলে আপনি তো খুব হাসতেছেন, আপনি মনে হয় খুব লাফাচ্ছেন যে জিতে গেছে। না রে ভাই, এই উগ্রবাদী জঙ্গিবাদ যেটা এটাকে সৃষ্টি করে তারা কিন্তু আরব বিশ্বকে একটা সংকটের মুখে ফেলে দিয়েছে। এই সংকটটা আপনি কখন বুঝতে পারবেন জানেন? আপনি যখন দেখবেন যে ২০১১ সালে লিবিয়ার যে গাদ্দাফি ছিল, গাদ্দাফি সরকারের পতন হয়েছে। গাদ্দাফি সরকারের পতনের আগেও ঠিক একইভাবে জঙ্গিবাদ সৃষ্টি করেছে লিবিয়াতে। আজকের লিবিয়ার যে সির্তে শহর আছে সেটা এখনো কিন্তু একটা ভুতুড়ে শহর। আপনি কি ভাবছেন লিবিয়া জিতে গেছে? না রে ভাই, লিবিয়া জিতে নাই, লিবিয়া হেরে গেছে। একই বিষয় দেখেন, এই আরব বসন্তকে কেন্দ্র করে আপনার যে আল কায়দার যে সামরিক শাখা সেটাকে দিয়ে সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া হয় আল নুসরা ফ্রন্টকে দিয়ে, যেটাকে আজকে আপনি গোলানি ব্রিগেড নামে চিনছেন, যেটা সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করেছে। আপনি ভাবছেন যে গোলানি ব্রিগেড বোধহয় ইসলামের জিহাদ করছে সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন ঘটিয়ে? না, এই যে আল নুসরা ফ্রন্ট যেটাকে দেখছেন এটাকে অনেক আগেই ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ তারা তৈরি করেছে সিরিয়াকে ধ্বংস করার জন্য। এখন আপনার কাছে মনে হইতে পারে যে হাদির মৃত্যু এসবের সাথে আসলে এগুলা সম্পর্ক কি? আরে ভাই, আপনি কি জানেন যে ১৯৭১ সালে আমেরিকার যে 7th ফ্লিট যেটা মালাক্কা প্রণালী হয়ে দিয়ে বাংলাদেশে যুদ্ধ করতে এসেছিল, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তারা বাংলাদেশ দখল করতে এসেছিল আমেরিকা। আপনি সেই ইতিহাসটা জানেন না? আপনি সেই দেশটা একটু পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং ১৯৭১ সালের যে যুদ্ধটা, তাদের যে 7th ফ্লিটটা তাকে রাশিয়ার নবম নৌবহর ঠেকিয়ে দিয়েছে, ভারতের যুদ্ধজাহাজগুলো ঠেকিয়ে দিয়েছে বিধায় আজকে আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছি। তো আপনি কি মনে করছেন যে ১৯৭১ সালে আমেরিকার যে পরাজয়টা ঘটেছে, আমেরিকা সেই পরাজয় ভুলে গেছে? না রে ভাই, আমেরিকা এত সহজে পরাজয় ভুলে না। আমেরিকা কি করেছে সেটা শোনেন। আমেরিকা যেটা করেছে সেটা হচ্ছে ১৯৭৪ সালে বাংলাদেশে ফুড পলিটিক্স তৈরি করেছে। অর্থাৎ তেলের দাম প্রায় ১০ গুণ বাড়িয়ে দিচ্ছে, ১০ গুণ। সেটা কিভাবে বাড়িয়ে দিচ্ছে? সেটা হচ্ছে ১৯৭৩ সালে যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে না? সেই যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা সারা বিশ্বে একটা ফুড পলিটিক্স খেলছে। আচ্ছা যাই হোক, এই জিনিসগুলো বুঝতে পারেন না। তো এই জিনিসগুলো না বুঝলে আপনি ১৯৭৪ সালে যে কৃত্রিম দুর্ভিক্ষ বাংলাদেশে সৃষ্টি করে দেওয়া হলো, যেটার জন্য আপনি বঙ্গবন্ধুকে অভিযুক্ত করেন, আপনি সেটাকে বুঝবেন কিভাবে? আপনার পক্ষে সেটা বোঝা সম্ভব না। আপনি এটাও জানেন না যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান কিভাবে হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে ১৯৭৭ সালে জিয়াউর রহমানের মাধ্যমে। কিভাবে জিয়াউর রহমানের মাধ্যমে হয়েছে? আমেরিকা বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমানের একটা পুতুল সরকার বাংলাদেশে বসাইছে। একই পুতুল সরকার তারা পাকিস্তানের বসাইছে, তার নাম হচ্ছে জিয়াউল হক। এই জিয়াউর রহমান এবং জিয়াউল হক দুজনকে মিলে জামাত ইসলামের যে সমস্ত জঙ্গি ছিল তাদেরকে দিয়ে তারা যেটা করেছে, পাকিস্তানের মাটিতে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আফগানিস্তান পাঠিয়েছে ১৯৭৯ দশকে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন আপনি যেটা চিন্তা করেন, মুসলমানকে মারতেছে, কার লাভ হচ্ছে? লাভ হচ্ছে আমেরিকার। যা হোক, এগুলো বোঝার মতো যদি জ্ঞান আপনার না থাকে তাহলে সেখানে আমার বলার কিছু নাই। এখন ১৯৭৯ সালে যারা আফগানিস্তান যুদ্ধ করতে গিয়েছিল সে জামাত শিবিরের জঙ্গিরা কিন্তু ৮০-র দশক থেকে কিন্তু বাংলাদেশে ফিরে আসা শুরু হয়েছে। এখন আপনি যদি এসব কিছু না জানেন তাহলে তো আপনাকে বোঝানো সম্ভব না। আপনি যদি এটাও না জানেন যে ১৯৯১ সালে বাংলাদেশে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এসেছিল, ক্ষমতা আসার পরে তারা হরকাতুল জিহাদ নামে একটি জঙ্গি সংগঠন তৈরি করেছিল। এই জঙ্গি সংগঠনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল পাকিস্তানি আইএসআই এবং বাংলাদেশ জামাত ইসলামের। এইসব কিছু যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে জানবেন যে ছায়ানটের যে বর্ষবরণ হয়েছে সেখানে কারা বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করেছে? আপনি কিভাবে জানবেন যে উদীচীর জনসমাবেশে বোমার বিস্ফোরণ ঘটিয়ে মানুষ হত্যা করা হয়েছে? এসব নিরীহ মানুষ হত্যা করাকে আপনি যদি ইসলাম জিন্দাবাদ বলেন তাহলে আপনাকে বলার আমার কিচ্ছু নাই। আপনি এটাও জানেন না যে ১৯৯৮ সালে এই জামাত শিবিরের সাবেক জঙ্গিদেরকে দিয়ে গঠন করা হয়েছে জেএমপি। এই জেএমপি কি করেছে? সমগ্র বাংলাদেশে ২০০৫ সালের ১৭ই আগস্ট তারা কিন্তু বোমার বিস্ফোরণ করে যাচ্ছে, অসংখ্য নিরীহ মানুষ হত্যা করেছে। এখন আপনার কাছে যদি মনে হয় যে এটা হচ্ছে ইসলামের জিহাদ, আমি আপনার সাথে বলার কিছু নাই ভাই, আপনার মতো জ্ঞান আমার নাই। আপনি যদি ২০১৬ সালে হলিয়া ডিজাইনের মতো যে ২৯ জন মানুষকে হত্যা করা হয়েছে ইসলাম জিন্দাবাদ বলে, এবং তাদের মতো যে শিবিরের কর্মী ছিল নসরুল ইউনিভার্সিটির নির্বাস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিবিরের কর্মী ছিল, জঙ্গি ছিল যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আপনি যদি মনে করেন
ওরা ইসলামের জন্য জিহাদ করছে, আপনাকে স্বর্গে নেওয়ার জন্য জিহাদ করছে, তাহলে আমার বলার কিছু নাই ভাই, আমি আপনাদের মতো জ্ঞানী না। আপনার কি মনে হয়? আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মনে হচ্ছে যে হাদিকে জাতীয় কবি নজরুল ইসলামের সাথে সমাধিস্থ করে আপনারা আম, মানে দেশপ্রেমের পৃষ্ঠা উল্টায় ফেলছেন, এরকম কিছু মনে হচ্ছে? আর অল্প কিছুক্ষণ কথা বলার সুযোগ দিন, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন, বাংলাদেশে যেটা হয়েছে, আন্দোলনটা হয়েছে কি, কোটানা মেধার আন্দোলন। কোটানা মেধার আন্দোলনের মাধ্যমে কি হলো, শেখ হাসিনা সরকারকে পতন করা হলো। ওকে, একটা সরকারের পতন হয়েছে, এটা কিন্তু যুদ্ধ হয়নি, কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। এটাকে যদি আপনি দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলার চেষ্টা করেন, তাহলে আমি এটাকে বলবো যে এটা হচ্ছে একটা চুক্তিযুদ্ধ, যেখানে আমেরিকান প্রায় অপারেশন বিডির $5 বিলিয়ন এবং ইউএসএ $29 মিলিয়ন শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য ব্যয় করা হয়েছে, এবং যেটা সুস্পষ্ট প্রমাণ আছে, এখানে অস্বীকার করার কোনো কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি প্রায় শতাধিক থানা যে লুট করলেন, যেখানে ঢাকা শহরে নাকি প্রায় 1700 অগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে পুলিশের, সে অগ্নেয়াস্ত্র গুলার কোনো হদিশ নাই, 6 লক্ষ বুলেট লুট করা হয়েছে, ভাই কেন লুট করলেন আপনি? আপনার কাছে এটার উত্তর আছে? আপনার কাছে এটার উত্তর নাই। তার মানে কি, জামাত শিবিরের জঙ্গিদের হাতে এখন পুলিশের অস্ত্র, গ্যানেট, তারপরে গুলি, এগুলো সবকিছু আছে, মানে একটা যুদ্ধ করার বিষয় না। এখানেই বুঝবেন যে আমেরিকার চালটা কোথায়। এই হাদিকে আমরা কখন থেকে চিনি? এই হাদিকে আমরা চিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা স্লোগান বের হয়েছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আরে ভাই, একটা স্বাধীন দেশে আপনি আপনাকে রাজাকার বলে গর্বিত করছেন, হাদি তো নিজেকে রাজাকার বলে গর্বিত বোধ করার কথা। আসলেই সে কিন্তু আহ সংসপ্তক একটা নাটক ছিল, মুনির চৌধুরী সম্ভবত, সেখানে একটা চরিত্র ছিল, সেই চরিত্রে অভিনয় করেছেন কে জানেন? হুমায়ুন পরিদি। তার কান কাটা ছিল, তাকে বলে তো কান কাটা রমজান। একইভাবে একই ফিনিশিং কান কাটা হাদি, ঠিক কানের মধ্যে দিয়ে গেছে না। যাই হোক, এটা নিয়ে আমি সেভাবে বলতে চাই না, এটা আরো বিস্তারিত যদি বলতে হয় তাহলে অন্যভাবে বলতে হবে। আমার তো আসলে এত জ্ঞান নাই, আপনাদের মতো এত কিছু জানি না, বুঝি না। হ্যাঁ, খুব ছোট মস্তিষ্কের অধিকারী আমি। এজন্য মাঝে মাঝে নিজেকে খুব সংযত করে রাখি, মানে আবেগকে সংবরণ করতে হয়। তো যেটা বুঝতে চাইছিলাম বা যেটা বুঝাতে চাইছিলাম, যেটা বুঝাতে গিয়েও আমি আসলে বুঝাতে পারিনি, সেটা হচ্ছে কি, এই হাদি আলোচনায় আসে কিভাবে, ও আগস্ট মাসে ইনকিলাব মঞ্চ নামে একটা রাজনৈতিক সংগঠন করে। দেখেন, আপনার দীর্ঘ রাজনীতিকে কোনো ইতিহাস নেই, অথচ আপনি রাজনীতিবিদ বনে গেছেন। আপনি গদি দখল করে একটা রাজনৈতিক দল খুলে ফেলছেন, এনসিপির মতো, নাম দিয়েছেন ইনকিলাব মঞ্চ। আবার কি করলেন, বাংলাদেশের সংস্কৃতি যেটা আমরা যেটা বুঝি, ছায়ানট উদিসি, হ্যাঁ, যারা সংস্কৃতির ধারক ও বাহক, আতুরঘর বলা হয়, তাদেরকে ধ্বংস করার জন্য আপনি কি করলেন, ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করলেন। ভাই, আপনাদের কথা শুনে এত বেশি লজ্জা পায়। ইনকিলাব 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 শব্দটা কোথা থেকে আসছে জানেন? আমি আসলে আপনাদেরকে লজ্জা দিতে চাই না প্লিজ। তো আমি কথাগুলো কেন বলছি, আমি কথাগুলো বলার কারণ হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে ধরেন আপনি যদি বিশিষ্ট কোনো ব্যক্তিকে ধরেন, তাহলে আপনি বিএনপির প্রধানকে ধরবেন, হ্যাঁ। তো আপনি যদি আরো বিশিষ্ট কোনো ব্যক্তিকে ধরেন, ধরেন আপনি জামাতের শফিককে ধরলেন, হ্যাঁ, যে শফিক ক্ষমতা আসতে পারে। যেহেতু জিন্দাউলের ইতিহাস সম্পর্কে আপনার জানা নাই, সে কিভাবে জাসুদের লুঙ্গি তলায় লুকছে সেগুলো সম্পর্কে আপনার জানা নাই, হাদিদের জন্ম ইতিহাস কিভাবে কিশোর গ্যাং থেকে বেরিয়ে আসছে সেগুলো আপনার জানা নাই, আপনি জানেন না কিভাবে আবরার ফাহাদকে জামাত শিবিরের সন্ত্রাসীরা হত্যা করে কিভাবে সেটাকে নিয়ে রাজনীতি করলো, কিভাবে আপনার 5ই আগস্ট ক্ষমতা দখল করে 6ই আগস্টে আবরার ফাহাদের যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল জেমি, তাকে জামাত শিবিরের জেল থেকে ছেড়ে দিয়েছে। ভাই, এগুলো সব নাটক, এগুলো নাটকগুলো আপনাকে বুঝতে হবে। এই নাটকগুলো আপনি বুঝতে পারলে তবে আপনি বুঝবেন আবরার ফাহাদকে কারা হত্যা করেছে, আবু সাইদকে কারা হত্যা করেছে, এবং হাদিকেও কারা হত্যা করেছে। এসব কিছু বুঝতে হলে তো ভাই ঘটনার ভিতরে যেতে হবে, ঘটনার ভিতরে না যাওয়া ছাড়া আপনি কিছুই বুঝতে পারবেন না। এখন আপনি হয়তো আমাকে বলতে পারবেন, ভাই আপনি তো দীর্ঘ দীর্ঘ লম্বা লম্বা ভিডিও করেন, এসব ভিডিওগুলো আসলে বুঝা যায়। আমি আসলে আপনাদের সাথে মজা করি। মজা করি কি কারণে ভাই? শেখার জন্য। আমার খুব শেখার আগ্রহ আছে। আমার এই শেখার আগ্রহটাকে আপনি যদি মনে করেন যে আমি পাগলামি করছি, তাহলে আপনি মনে করেন যে এটা পাগলামি। আর আপনার যদি মনে হয় যে না রে ভাই, আমিও শিখতে চাই, তাহলে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন, আপনি নিজেই নিজেকে জানার চেষ্টা করবেন, আপনি নিজেই জানবেন যে হাদির আসলে মানে কি, হাদি কি, মানে কিভাবে সে দেশপ্রেমিক হয়ে গেল। আপনি যদি হাদির এবং গো আজমের জানাজার উদাহরণ টেনে, ভারত বিরোধিতার উদাহরণ টেনে হাদিকে বলার চেষ্টা করেন যে
সে একটা দেশপ্রেমিক হয়ে গেছে, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। আপনি যদি এমন বলার চেষ্টা করেন যে ভাই 16 বছর তো বাংলাদেশের যে সরকার ছিল সেটা তো আসলে ভারতের সরকার ছিল। আরে ভাই, গত 54 বছরে রাষ্ট্র পরিচালনা করলেন আপনারা। গত 54 বছরে বাংলাদেশের যত এমপি মন্ত্রী হয়েছে, যতগুলো সংসদ গঠিত হয়েছে, সবগুলা বাংলাদেশের মানুষটাই নেতৃত্ব দিয়েছে। ভারতের কোন সরকার, নরেন্দ্র মোদী অথবা কংগ্রেসের ইন্দিরা গান্ধী এসব বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় নাই। এগুলো হচ্ছে বাস্তবতা। এগুলা দিয়ে আপনারা কয়দিন আর কয়দিন মানুষকে খাওয়াবেন? এই যে জানাজার ছবি দিয়া যারা মানুষকে বিভিন্ন ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করেন, তারা কি জানেন যে ফেরাউন নমরুদের জানাজায় মানুষের ঢল নেমেছিল? তারা কি জানেন যে গাজ্জালি ইউসুফ যে একটা জালিম শাসক ছিল মুসলমানদের মধ্যে, তার জানাজায় মানুষের ঢল নেমেছিল? আপনি কি জানেন যে ইমাম হাসান হুসেনকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, সেই ইয়াজিদের জানাজায় মানুষের ঢল নেমেছিল? জানাজা দিয়ে কি বুঝাতে চান? নবীর জানাজায় তো মানুষ হয়নি। ওসমানের জানাজায় কজন পড়েছে? আপনি আপনার ইতিহাস জানেন না। আপনি আপনার ইতিহাস না জানাই আপনি বলতেছেন কি যে আমি তো এটাকে আপনার ওয়াশিংটন পোস্ট করে ফেললাম, আমি এটাকে আল জাজিরা করে ফেললাম, আমি এটা দিয়ে বুঝিয়ে দিলাম যে হাদির মতো মানে মহামানব, দেশপ্রেমিক, ইসলামের জন্য জীবন দেওয়া, আসলে সে কি ইসলামের জন্য জীবন দিয়েছিল? হাদি নির্বাচন করতে চেয়েছে, তার সাথে নির্বাচনী শত্রুতা সৃষ্টি হয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করে জামাত শিবির রাজনৈতিক ফায়দা তুলছে। আরে ভাই, এসব কিছু বোঝেন না? একটা রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্র যদি মনে করেন একটা রিক্সাওয়ালা যদি যা আয়োজন করে, তাহলে সেখানে লক্ষ লক্ষ মানুষ হবে। এগুলোতে তো কিছু নাই। আজকে যদি আপনার হাদির রাষ্ট্র ক্ষমতা নাই, আপনি যদি ওই ধরনের একটা জানাজার আয়োজন করে, দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করেছে। আরে ভাই, বাংলাদেশের জানাজা শুনলে মানুষ লাফায় লাফায় চলে যায়। এগুলো তো ভাই বাস্তব সত্য কথা। এখন হাদি কি ওসমান আলী অথবা ইমাম হাসান হোসেন এদের চেয়েও বেশি কিছু করে ফেলেছে? তাহলে তো ভাই আসলে তাকে মক্কায় নিয়ে যাওয়ার দরকার ছিল। কারণ তার লাশটা যেটা আপনারা মানে করতেছেন, এই জিনিসগুলা মানুষকে বিতর্কিত করতেছে। দেখেন, আমি কেন বললাম যে একটা ক্ষমতার লোভ এই কারণে বলছি, যেমন আলাউদ্দিন খলজি, তাকে আপনি বিশাল বড় শাসক মনে করতেছেন, মানে ভারতীয় উপমহাদেশে খুব সাহসী শাসক মনে করতেছেন, তাকে আবার দ্বিতীয় আলেকজান্ডার উপাধি দেওয়ার চেষ্টা করতেছেন। আপনি তার ইতিহাস জানেন? সে যে জালালউদ্দিনের ভাইপো ছিল এবং জালালউদ্দিনের মেয়েকে বিয়ে করেছে। আপনি কি জানেন সে জালালউদ্দিনকে হত্যা করেছে? আপনি কি জানেন সে জালালউদ্দিনের ছেলেকে বন্দি করে দিল্লির মসনদ দখল করেছে? আপনার এগুলো জানা আছে? আপনি কি জানেন যে আলাউদ্দিন খিলজি সে কি করছে? চিতোরের যে রাজা ছিল রতন সিং, তার ওয়াইফ ছিল পদ্মাবতী, হ্যাঁ, পদ্মাবতী, তার সাথে তাকে ভোগ করার জন্য সে চিতোর আক্রমণ করে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে। এই যে নারী লোভী একজন শাসককে আপনি বানায় বলছেন সে ইসলাম প্রতিষ্ঠার জন্য এসেছে। আরে ভাই, আপনি তো এটাও জানেন না যে কতজন মোগল সম্রাট, মানে 20 থেকে 21 জন মোগল সম্রাট প্রায় 330 বছর ভারতীয় উপমহাদেশ শাসন করেছেন। আপনি তাদের যে শেষ সম্রাট ছিল জাফর বাহাদুর শাহ, আপনি কি জানেন তার বউ কয়টা ছিল? তার ওয়াইফ ছিল 12টা। তার সন্তান সন্ততি কতজন ছিল জানেন? তার পুরুষ সন্তান ছিল 22 জন, কন্যা সন্তান ছিল মনে হয় 32 জন, 54 জন সন্তান। তাহলে এরা ভারতীয় উপমহাদেশে কেন আসছে ভাই? এই যে নারীদেরকে বিবাহ করার জন্য, ভোগ করার জন্য আর বাচ্চা উৎপাদন করার জন্য। এখন আপনি যদি মনে করেন যে তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য আসছে, তাহলে তো আপনাকে বাইজির গল্প শোনাইতে হবে যে কোন মুসলমান শাসক বাইজির প্রেমে ভারতীয় উপমহাদেশে আসছিল। এগুলো না জানলে তো আপনার মনে হবে যে তারা, আরে ভাই, ভারতীয় উপমহাদেশে যে সরাইখানা দেখেন, জলসাখানা দেখেন, নৃত্য দেখেন, মদ শরাবখানা, এগুলো কারা প্রতিষ্ঠা করেছে? যে আপনারা যারা মোগল সম্রাট বলতেছেন, এই মোগল সম্রাটরা, এই তুগলকরা, এই মামলুকরা, এই দিল্লি সালতানাতরা, আপনাকে এগুলো জানতে হবে তো ভাই। না জানলে তো আপনার মনে হবে যে হাদির মতো দেশপ্রেমিক আর কিছু। বাংলাদেশে যদি পাকিস্তান জিন্দাবাদ দিলে দেশপ্রেমিক হয়ে যায়, বাংলাদেশে যদি ধানমন্ডি 32 ভাঙলে দেশপ্রেমিক হয়ে যায়, বাংলাদেশে যদি ভারত বিরোধিতা করলে দেশপ্রেমিক হয়ে যায়, তাহলে আমি মনে করবো যে ভাই আপনাদের মাথার মধ্যে আসলে অনেক বড় সমস্যা আছে। সমস্যাগুলো কোথায় কিভাবে হয়েছে সেটা যদি জন্ম ইতিহাস জানতে চান তাহলে খুব সহজ। সেটা জন্ম ইতিহাস হচ্ছে 1941 সালে পাকিস্তানের লাহোরে জামাতে ইসলাম নামক একটা অভিশপ্ত বীজ পয়দা করেছিল ব্রিটিশ গোয়েন্দা বাহিনী, মাওলানা মওদুদি। সেই বীজটাকে লক্ষ্য করে আমেরিকা ঠিক ব্রিটিশ যে ডিভাইড এন্ড রুলস করে ভারতকে দুই ভাগ করেছে 47-এ, 14 আগস্ট পাকিস্তান করেছে,
15 আগস্ট ভারত করেছে, ঠিক একই সেম সিস্টেমে 1954-এ আপনার গোলাম আজমকে বাংলাদেশে এনে বসিয়েছে। কারণটা কি জানেন? বাংলাদেশকে ধ্বংস করবে, এবং এই বাংলাদেশ ধ্বংসের একটা অন্যতম নায়ক বানাইছিল গোলাম আজমকে। এই গোলাম আজমকে দিয়ে, মতিউর রহমান নিজামীকে দিয়ে তারা রাজাকার আলবদর আল শামস বাহিনী গঠন করে বাংলাদেশের হাজার হাজার গ্রাম জ্বালিয়ে দিয়েছে। এবং 14 ডিসেম্বর আপনারা জানেন 1143 জন বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে এই কসাই কাদের মোল্লার বাহিনী হত্যা করেছে। সেই ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিল। সেই ইসলামী ছাত্র শিবির, ছাত্র সংঘ হচ্ছে আজকে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির। এই হাদি সে যখন মাদ্রাসায় পড়তো, কামিল মাদ্রাসা বরিশাল থেকে এসেছে, সেই জায়গায় সে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্য ছিল। আজকে সেই ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্যকে আপনি যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন, আপনার সেই রাষ্ট্রীয় মর্যাদা পায় না বাংলাদেশের জন্য যারা সশস্ত্র সংগ্রাম করেছে, সেই মুক্তিযোদ্ধাদের লাশ মিলে হচ্ছে মেঘনা নদীতে। আপনি কি দেখলেন? আপনি দেখলেন যে স্বাধীন একটা রাষ্ট্র না, একটা একটু তো গণতান্ত্রিক সরকার বলা যায় না, এই একটা রাষ্ট্র দখল করেছে অবৈধ সরকার। দীপু দাসকে নির্মম ভাবে পুড়িয়ে হত্যা করা হলো। একটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি এটা কল্পনা করতে পারেন না? এটা একটা কল্পনা করার বিষয়। হ্যাঁ, একটা মানুষকে পুড়িয়ে হত্যা, আর আপনি সেখানে ভিডিও করছেন। ভাই, আপনাদের হাতের বাইরে আছে ধরেছে। এই হাজির ভাইরা যাদেরকে দৌড়াচ্ছে তাদের ধ্বংস অনিবার্য। কারণটা হচ্ছে কি জানেন? তাদের পেটের মধ্যে না গুরুকিমি হয়েছে। গুরুকিমি হলে কি হয় জানেন? পশ্চাৎ দেশে চুলকানি শুরু হয়। পশ্চাৎ দেশে যখন চুলকানি শুরু হয়, তখন তারা অবসাইদের মতো ভারতের সেভেন সিস্টার দখলের স্বপ্ন দেখে। আরে ভাই, ভারতের সেভেন সিস্টার কিভাবে দখল করবেন? ভারতের 70,000 সেনা ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে চারদিকে অবস্থান নিয়েছে। ভারত তার সীমান্তে ইতিমধ্যে 3টা সামরিক ঘাঁটি করেছে। আপনি কয়টা সামরিক ঘাঁটি করেছেন? আপনি মনে করেন যে আপনি একটা ব্রিগেড করে আপনি রক্ষা করে ফেলবেন? ভাই, আপনি কিছু করতে পারবেন না। কারণ আপনি বাংলাদেশের ইতিহাস জানেন না। আপনি বাংলাদেশের ইতিহাস জানেন না। আপনি 11 ডিসেম্বরের বাংলাদেশের ইতিহাসটা পড়েন, যে কিভাবে মাত্র 800 প্যারা টুপারকে নামিয়ে পাকিস্তানের যে 93,000 সৈন্য তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছিল। মানে 11 ডিসেম্বরে মূলত পাকিস্তানি বাহিনীর পরাজয় হয়ে যায়। এরপরে 93,000 সৈন্যের আত্মসমর্পণ। সেই পাকিস্তান যারা বাংলাদেশিদের কাছে পরাজিত হয়েছে, আত্মসমর্পণ করেছে, ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার চুক্তি স্বাক্ষর করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন পাকিস্তান জিন্দাবাদ দেন, তখন আমি হাসি। আরে ভাই, তুমি তোমার ইতিহাস জানো না। তুমি জানো যে ওটের যুদ্ধ কারা করেছিল, সিপ্পিনের যুদ্ধ কারা করেছিল। তোমার মধ্য থেকে উত্তর বাড়িয়া যাবে যে এই যে ক্ষমতার লোভ, অর্থাৎ খলিফাদের আমল থেকে একে অপরকে হত্যা করে, এবং পরবর্তীতে যে আপনি মুসলিম বিশ্বটা দেখতেছেন, সেই মুসলিম বিশ্বে এক শাসক আরেক শাসককে হত্যা করে তার ওয়াইফকে বিয়ে করে, মানে কি একটা বাজে বিশ্রী কর্মকাণ্ড। এখন এই একই কর্মকাণ্ডের উত্তরসূরি যদি হাদিরা হয়ে থাকে, আপনি যদি মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এই হাদি এই কাজ করেছে, সে সঠিক কাজটা করেছে, আমি বলবো ভাই, আপনি আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। এবং আপনাদেরকে এই জায়গাটা থেকে বাইরে আসতে হলে ধর্ম রাজনীতি কি, ধর্ম ব্যবসা কি, কিভাবে আমেরিকা আসলে জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদকে সম্প্রসারণ করেছে, এসব কিছু জানতে হলে আপনাকে আরো জানতে হবে তো ভাই, যে পাকিস্তানের যে নাগরিক আছে আতাউল্লাহ, তাকে দিয়ে কি করেছে আপনার রোহিঙ্গা সংগঠন, যেটা আমরা আরসা বলি, সে আরসা গঠন করছে। তো বাংলাদেশের ভিতরে যদি আপনি রোহিঙ্গাদেরকে দিয়ে আরসা জঙ্গি সংগঠন গঠন করেন, তাহলে কার লাভ? বাংলাদেশের তো লাভ নাই। বাংলাদেশ তো আরাকান রাজ্য দখল করতে যাবে না। আরাকান রাজ্য, আরাকান আর্মি যারা তৈরি করেছে, সে আমেরিকা। তা আরসা এদেরকে দিয়ে যদি আরাকান রাজ্যে কোনো সমস্যা সৃষ্টি করা হয়, সেটা সুফলভোগ করবে কে? সেটা সুফলভোগ করবে আমেরিকা, বাংলাদেশ না। আপনি যে আমেরিকার দালাল গোলামে পরিণত হচ্ছেন, আপনাকে আমেরিকার গোলামে পরিণত করার নায়ক হচ্ছে এই হাদিরা। এই জন্য যুগে যুগে আমেরিকা এই ধরনের কিছু আহ গোলামী রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে, এবং তাদের মাধ্যমে অন্যান্য দেশগুলোকে দখল করেছে। দখল আসলে করে না, অকার্যকর করে দেয়। যেভাবে তালেবান এবং আল কায়দা সৃষ্টি করে আফগানিস্তানকে অকার্যকর করে দেওয়া হয়েছে, একই পদ্ধতিতে আপনার ইরাককে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে, সিরিয়াকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে, লিবিয়াকে অকার্যকর করে দেওয়া হয়েছে। চোখ এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশকে অচিরে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে দিবে। এই যে জামাত শিবিরের জঙ্গিদের হাতে পুলিশের হাজার হাজার বুলেট আছে, অস্ত্র আছে, গুলি আছে, এগুলো কাদের বুকে ব্যবহৃত হবে? এটা আপনাদের বুকে ব্যবহৃত হবে। সময় আসলে দেখবেন ইসলামিক বিপ্লব কাকে বলে। সময় আসলে আপনি বুঝবেন কিভাবে জঙ্গি উত্থান কাকে বলে, জঙ্গি রাষ্ট্র কাকে বলে। পাকিস্তানের কেন মসজিদে মসজিদে বোমার বিস্ফোরণ হয়, কেন হাজার হাজার শিয়া সুন্নি এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে। একই দৃশ্যের অবতারণা বাংলাদেশেও হবে। আপনি শুধু দেখছেন কি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে আপনার চট্টগ্রামের টার্মিনাল গুলোকে দিয়ে দেওয়া হয়েছে। আমেরিকা সবেমাত্র চোখ মেলতে শুরু করেছে। শকুনের চোখ কখন কোথায় কার উপর পড়বে সেটা জানার জন্য আমার পরবর্তী এপিসোড গুলো দেখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।